অন্ধকারে রৌনকের অবয়ব বোঝা যাচ্ছে। কুহুর দিকে ঝুঁকে আছে সে। আটসাট করে বাঁধা খোপাটা হাত বাড়িয়ে খুলে দিল রৌনক। মুহূর্তেই পৃষ্ঠদেশ চড়িয়ে গেল কালো মেঘের মতো কেশগুচ্ছ। চোখ বুজে ফেলল কুহু। রৌনক ভাইয়ের সান্নিধ্যে তার হৃদস্পন্দনের গতি বাড়িয়ে দিল। গালে খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ পেতেই ভয়ানক চমকে উঠল। চোখ মেলবার সাহস করে উঠতে পারল না। শ্বাস আটকে রইল যেন। দ্রুত খাট থেকে পা নামিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হলো কুহু। আঁচলে টান পড়তে থমকে গেল। দুই হাত অনবরত দলাই মলাই করতে লাগলো। কোনোরকম জড়ানো স্বরে জানালো, রিসা তাকে ডেকেছে অনেকক্ষণ আগেই। আবছা আধারে মুচকে আসলো রওনক। কুহুর পরিস্থিতি এই মুহূর্তে বুঝতে পারছে সে। তাকে এভাবে উত্তাল সমুদ্রনায় অশান্ত করে দিয়ে তো পালাতে পারে না মেয়েটা। সহজে ছাড়বেও না রওনক। উঠে দাঁড়িয়ে কুহুকে পেছন থেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। কুহুর গলা যেন শুকিয়ে কাটকাট অবস্থা। এই মুহূর্তে তৃষ্ণার্ত গলা একটুখানি জলে স্পর্শ না পেলে নির্ঘাত মারা পড়বে সে। রওনকের ভারী নিঃশ্বাস আশ্রে পড়ছে কুহুর গ্রীবাদেশে। বরফের মতো জমে যাচ্ছে কুহু। 21 বছরের জীবনে এত ভয়ানক অনুভূতির কবলে বোধহয় কখনো পড়েনি সে। ঘাড়ের পেছন থেকে চুল সরিয়ে কানের পাশে ফিসফিস করে বলল রওনক, পুরুষ সকল যুদ্ধক্ষেত্রে জয়ী হয়ে ফিরলেও অনুভূতির যুদ্ধ তাকে কাবু করে ফেলে সহজে। তোমার এত শ্বাসসজ্জা সবই তো আমার জন্য, তাহলে কেন পালাতে চাচ্ছ বোকামি? কুহু কোনো উত্তর দিতে পারল না। সবকিছু তালগোল পাকালো তার। যেচে বাঘের গুহায় ধরা দিয়েছে সে। কুহুকে ফের কোলে তুলে নিল রওনক। জড়তা বুঝে বা সম্পূর্ণ গলৎকরণ করে নিল কুহুকে। কুণ্ঠায় পায়ে তলানি শিরশিরিয়ে উঠল। কুহুকে বিছানায় শুইয়ে দিয়ে গলায় ওষ্ঠ ডুবিয়ে দিল রওনক। অত্যল্প কালে ভয়ানক কেঁপে উঠল কুহু। কোনো রকম বলে উঠল, নারীর রূপে পরাজিত হয় কাপুরুষ। আপনি বীর পুরুষের মতো ভালোবেসে ছুঁয়ে দিন, আমি বিনা দ্বিধায় সম্পূর্ণ উজাড় করে দিব নিজেকে। কথাগুলো বলতে বলতে কুহুর গলা ধরে আসলো। আচমকা মাথা তুলে তাকালো রওনক। অন্ধকারে কুহুর মুখের অবস্থা ঠিক বুঝতে পারল না। ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়ল। কি বলতে চাচ্ছ? এলোমেলো শাড়ি নিয়ে কোনো রকম উঠে বসলো কুহু। নিজেকে জড়সড় করে নিয়ে বাইরের দৃষ্টি রাখলো। সত্যি ভীষণ কষ্ট হচ্ছে তার। আজকের ঘটনাটা কিছুতেই ভুলতে পারছে না। শাহিনুর মাহি ম্যামের সঙ্গে হেসে কথা বলছিল রওনক ভাই। তার উপহার স্বরূপ দেওয়া ঘড়িটা বাসায়ও নিয়ে এসেছে। এদিকে কুহু যে অভিমান করেছে সেটুকু বুঝতে পারেনি। মান ভাঙিয়েছে। তাহলে কোন অধিকারে ছুঁয়ে দিচ্ছে? নারীর রূপই কি পুরুষের কাছে সব? ভাঙা স্বরে বলল কুহু। আমি সেজেছি সেটা কি খেয়াল করেছেন আপনি? শুরুতে এসেই বলেছি আমি অভিমান করেছি। কারণ জিজ্ঞেস করেছেন আপনি, উল্টো এটোকে খাইয়ে চুপ করিয়ে দিয়েছেন আপনি আমায়। মহারানীর ভেতরে কি চলছে এতক্ষণে বুঝতে সক্ষম হলো রওনক। অভিমানের কারণটা তার জানা। ও তার জন্য এত সেজেগুজে আসায় ভীষণ ভালো লেগেছে। আগে পিছে ভাবনায় আর কিছু আসেনি। অবশ্য নতুন করে এই বোকা মেয়ে রূপের আর কি বর্ণনা দেবে? বহু আগে থেকেই তো কুহু তার নজরবন্দি। সত্যি বলতে আজকে শাহিনুর ম্যাম কী রঙের ড্রেস পরে এসেছে সেটাও খেয়ালে ছিল না রওনকের। সর্বক্ষণ আজ কুহুর চিন্তা ছিল মস্তিষ্ক জুড়ে। ভেবেছিল আজ বুঝি বাসায় রণক্ষেত্র ঘটিয়ে দেবে মেয়েটা। অথচ পরিস্থিতি ভিন্ন দেখে এক মুহূর্তের জন্য সব ভুলে বসেছিল সে। কিয়ৎক্ষণ ভেবে বলল, ও আচ্ছা, তা কিসের জন্য রানী এলিজাবেথের অভিমান শুনি? চোখ মুখ শক্ত করে বলল কুহু। আজকে তো নীল শাড়িতে শাহিনুর ম্যামকে খুব সুন্দরই লাগছিল। অন্য কেউ নীল শাড়ি পরলেও চোখে পড়ে না। পড়বে কি করে? রুমের লাইট তো শুরুতেই বন্ধ করে দিয়েছো তুমি। আমার চোখে কি দৈব শক্তি আছে যে অন্ধকারেও সব দেখতে পাবো আমি? কুহুকে রাগিয়ে দেওয়ার জন্য ইচ্ছে করে কথাগুলো বলল রওনক। মেয়ে মানুষ হচ্ছে জগতের সবচেয়ে আশ্চর্য প্রাণী। এদের মনে কখন কি চলে বোঝা মুশকিল। একটু ভুল হলেই পুরুষ তুমি শেষ। এই মুহূর্তে রওনকের ঠিক এই অবস্থা। কুহু কোনো উত্তর দিল না। কাঁদছে নাকি বুঝতে পারল না রওনক। উঠে গিয়ে আলো জ্বালিয়ে দিল। চুপচাপ বসে আছে মেয়েটা। ফের কুহুর সামনে এসে বসে বলল রওনক। মানলাম আমি কাপুরুষ, তাই তোমার রূপে মজে গিয়েছিলাম। তুমি তো বীর নারী, ভালোবেসে ছুঁয়ে দিতে পারো। আমি নিজেকে তোমার জন্য উজাড় করেই বসে আছি দেখো। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো কুহু। ক্রুদ্ধ দৃষ্টি ফেলে বলল, নির্লজ্জ কোথাকার। ভালোবাসার মাঝে নির্লজ্জ বলে কোনো শব্দ হয় না। এখন আবার এটা বলো না তুমি আমাকে ভালোবাসো না। নয়তো শাহিনুর ম্যামকে নিয়ে এত রেগে যেতে না, আর আমার অনুভূতি নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে না। আচমকা তেড়ে আসলো কুহু। দু হাতে রওনকের টি শার্ট আঁকড়ে ধরল। দাঁত চিবিয়ে বলল, ভালোবাসি না আপনার মতো বেহায়া পুরুষকে। আরেকবার যদি ওই শাহিনুর ম্যামের নামটা উচ্চারণ করেছেন তো আপনার জিভ আমি কেটে ফেলবো।
চোখামুখে কৃত্রিম ভয় টেনে বলল রওনক। না প্লিজ, আমি সারাক্ষণ শুধু কুহু কুহু উচ্চারণ করব। বউ ছাড়া কিছু বুঝবই না। এত সুন্দরী বউ যার ঘরে আছে সে পুরুষ কেন বাইরে নজর দিবে বলো? থতমত খেলেও কুহু নিজের কথায় নিজেই ফেসে যাচ্ছে মনে হচ্ছে। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে দৃষ্টি নিচু করলো সে। হাতের বাঁধন আলগা করতেই খপ করে হাত ধরে নিয়ে বলল রওনক। ছাড়ছো কেন? কাছে যখন এসেছো একটু নমনীয় তো হতে পারো মেয়ে। কখনো কখনো রাগ জেদ হিংসার মানে অন্য কিছু হয়। কতটুকু বলেই কুহুকে বুকের সঙ্গে চেপে ধরল রওনক। শব্দ করে হাসলো খানিক। নির্বোধ মেয়ের অন্তর তো সে স্পর্শ করেই ফেলেছে। এখন মেয়েটার মুখ থেকে শোনবার পালা। ততদিন অনুভূতির সঙ্গে যুদ্ধ করেই হয়তো দিন কাটাতে হবে রওনককে। কুহু নড়ল না, ঘাপটি মেরে রইল শক্তপোক্ত বক্ষস্থলে। রওনক খানিক অবাকই হলো। পাগলাটে বউকে কতখানি বশে আনতে পেরেছে কে জানে। আচমকা রওনকের হাতে দৃষ্টি পড়তেই বিচলিত হয়ে উঠল কুহু। বাম হাত কেটে গিয়ে লম্বাটে গাঢ় লাল দাগ বসে আছে, রক্ত জমাট বেঁধে আছে। হাত নিজের কাছে টেনে নিয়ে বলল কুহু। হাতটা কাটলো কি করে? রওনকের অবাক দৃষ্টি কুহুর চিন্তিত মুখ পানে। মেয়েটার চোখে মুখে ভালোবাসা প্রকাশ পাচ্ছে। নির্বিশেষ দৃষ্টি রেখে বলল সে। তখন নিজের হৃৎপিণ্ড রক্ষা করতে গিয়ে বোধহয় হাত কেটে ফেলেছি, যেভাবে বুকে ছুরি বসিয়ে দিয়েছিলে। কুহুর চোখে মুখে অপরাধীর ছাপ পড়ল। দ্রুত নেমে গেল সে ফার্স্ট এড বক্স আনতে। রওনক বেশ মনোযোগ নিয়ে কুহুর কাণ্ড দেখছিল। বেখেয়ালি মেয়েটা যে শাড়ি গলিয়ে শুভ্র রঙা উদর বেরিয়ে আছে সেদিকে ভ্রুক্ষেপ আছে। মাথাখানি ঝাঁকিয়ে দৃষ্টি সরিয়ে নিল রওনক। কখন নেশা ধরে খেই হারিয়ে যায় ঠিক নেই, যেমনটা কিছুক্ষণ আগে ঘটেছিল। জগৎ ভুলে রূপবতীর মায়ের জালে ফেসে গিয়েছিল একদম। হাত কখন কেটেছে সেটুকু টের পর্যন্ত পায়নি, অথচ কেটেছে অনেকখানি। এখন ঠিক জ্বালা করছে। কোমরে আঁচল গুঁজে রওনকের সামনে এসে বসলো কুহু। তুলাতে স্যাবলন লাগিয়ে রওনকের হাত ড্রেসিং করতে আরম্ভ করলো। এই মুহূর্তে খোলা চুলে খুব আদুরে লাগছে কুহুকে। নিবিষ্ট দৃষ্টি ফেলে দেখে যাচ্ছে রওনক। খুব করে ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিক শুভ্র ফুল। গম্ভীর ভরার স্বরে বলল সে। আর কখনো শাড়ি পরে হুটহাট আমাকে এভাবে সারপ্রাইজ দিবে না। দেখবে হার্ট অ্যাটাক হয়ে যাবে, নয়তো তোমার চোখে নির্লজ্জ পুরুষ বনে যাব। রওনকের কথা শুনে কেবল দৃষ্টি তুলে তাকালো কুহু। চোখ রাঙালো কিঞ্চিত। মৃদু হাসলো রওনক। সাদা গজ বের করে খুব যত্ন নিয়ে হাত বাঁধতে শুরু করলো কুহু। তপ্ত শ্বাস ফেলে গালে হাত রেখে তাকিয়ে রইল রওনক। অপর পাশের মানুষটার যত্নে আচরণে যখন ভালোবাসা প্রকাশ পায় তখন অনুভূতি মায়া আরও দ্বিগুণ হয়ে যায়। রাতিমের শার্ট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রিশা। কালকে জোরপূর্বক ডাক্তারও দেখিয়েছে, আসার সময় ফোন নম্বরও দিয়ে গেছে। বলেছে সুযোগ পেলে শার্টটা ফিরিয়ে দিতে। কাল সারা রাত একটা বিষয় ভেবেছে রিশা, তার প্রতি রাতিম ভাইয়ের যত্ন খেয়াল অন্যরকম ছিল। তবে একটা বিষয় খুব খারাপ লাগছে রিশার। কালকে এতবার বলা সত্ত্বেও বাড়িতে আসেনি রাতিম ভাই। নিজেকে কেমন অকৃতজ্ঞ মনে হচ্ছে রিশার। এখন শার্টটা কেচে ফেরত দেবে কিনা এটা নিয়েও দোনোমনো ভাব লাগছে। দেখে মনে হচ্ছে একদম নতুন ফ্রেশ চেক শার্ট। কাচতে গেলে ভাঁজ নষ্ট হবে। খানিকক্ষণ পরে ভার্সিটির জন্য বেরোবে রিশা। তারপর ফোন করে না হয় রাতিম ভাইকে ফিরিয়ে দেবে শার্টটা। তপ্ত শ্বাস ফেলে শার্ট ভাঁজ করতে বসলো রিশা। রিশু জানো সর্বনাশ, তলে তলে এত কিছু। কার শার্ট এটা? প্রেমিক জোটালি কবে তুই? আর আমাকে বললি না? এটা তো অবিচার। কুহুর এক নাগারে বলা কথাগুলো শুনে শার্ট রেখে হাত ভাঁজ করে দাঁড়ালো রিশা। তাকে কিছু বলার তো সুযোগ দেবে। এগিয়ে এসে শার্ট হাতে তুলে নিয়ে উল্টো পাল্টে দেখে নিয়ে বলল কুহু। বাহ, খুব চমৎকার। ভাবি হয়ে গেছি বলে কি বান্ধবীর পদ থেকে নামিয়ে দিবি আমায়? তুই চুপ করবি? না জেনে শুনে বকবক করি যাচ্ছিস। আমার ব্যাপারটা তো তুই জানিসই। জীবনে একজন পুরুষকে মনে ধরেছিল, আর সেই আশফিক ভাই। তাহলে তুই ছেলেদের শার্ট কেন কিনতে গেলি? এটা একদম পরিস না রিশু, বিচ্ছিরি লাগবে তোকে। কপাল চাপড়ে বলল রিশা। বলতে তো দে আমায়। চুপ করে দাঁড়িয়ে রইল কুহু। মাথা কাত করে সায় জানালো। তপ্ত শ্বাস ফেলে কালকের পুরো কাহিনী খুলে বলল রিশা। কুহু ভয় পেয়ে গেল শুনে। ভাগ্যিস কোনো অঘটন ঘটেনি। শেষে রিশার মুখে রাতিম নাম শুনতে স্তব্ধ হয়ে গেল কুহু। ভ্রু কুচকে শুধালো, রাতিম ভাই? রিশার হুট করে মনে হলো রাতিম ভাইকে তো কখনো দেখেনি কুহু। ওনাকে নিয়ে কথা হয়নি তার সঙ্গে, না চেনারই কথা। কুহু এক অন্য জগতে হারিয়ে গেছে মুহূর্তেই। রাতিম নামের ছেলের সঙ্গে তো তার বিয়ে হওয়ার কথা ছিল। তপ্ত শ্বাস ফেলে বলল রিশা। আরে তুই চিনবি না, রনক ভাইয়ের বন্ধু হয়। একবার এসেছিল আমাদের বাসায়। রাস্তা অনেকবার দেখা হয়েছে তার সঙ্গে। আজকে তোর সঙ্গে পরিচয় করিয়ে দিব।
ভাবনার জাল ছিন্ন হতেই বলল কুহু। কোন রাতিম এটা? মানে আমার বিয়েও তো রাতিম নামের কারো সাথেই ঠিক ছিল। এটাই আবার সেই লোক না তো? খুর সন্ধিয়ান গলা শুনে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল রিশার। এই কথাটা বেমালুম ভুলে গিয়েছিল। অবশ্য কুহুর সঙ্গে যার বিয়ে ঠিক ছিল তাকে দেখেনি রিশা, তার সম্পর্কে শুনেছে শুধু। শব্দ করে হেসে বলল রিশা। তুইও না, মানে এখনো আগের চিন্তা পড়ে আছিস? তোকে না বলেছি সব ছেড়ে ছুড়ে আমার ভাইয়ের প্রতি মন দে। তোর সাথে যে ছেলেটার বিয়ে ঠিক ছিল, সেই ছেলেটার বড় বোন আর দুলাভাই এসে তোর বিয়ে ঠিক করে গিয়েছিল। আর আমি যার কথা বলেছি তার কোনো বড় বোন নেই, ভাই আছে একটা ছোট, এবার এইচএসসি দিয়েছে। কুহুর মুখ থেকে চিন্তা সরল না। রিশা গভীর মগ্ন হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। কুহুর হাতে দৃষ্টি পড়তে দেখলো আটা মাখানো, মানে অর্ধেক কাজ রেখে চলে এসেছে মেয়েটা। ঘড়িতে তাকিয়ে দ্রুত তাড়া দিল রিশা। হকচকিয়ে উঠল কুহু। পরক্ষণে রিশাকে বলল নাস্তার জন্য ডাকতে এসেছে সে। কতটুকু বলে ভৌ দৌড় দিল। আয়নায় দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে রওনা। পরনে ছাই রঙা ফুল হাতা শার্ট আর কালো রঙা ফর্মাল প্যান্ট। এক হাতা গুটানো হলেও কাটা হাতেরটা গুটাতে পারল না। ঘড়ি পড়ার সময়ও ঘটল বিপত্তি। কাটা হাত নিয়ে তৈরি হতে বেশ হিমশিম খেতে হয়েছে তাকে। শার্টের বোতাম লাগাতে গিয়ে রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছিল। সেই সকালে যে এই রুম থেকে বেরিয়েছে নির্বোধ মেয়েটা, এখনও আসার নামগন্ধ নেই। কাল রাতের কথা মনে হতেই ওষ্ঠজুড়ে ঈষৎ হাসি ফুটে উঠল রৌনকের। কালকে ঘুমের ভাব ধরে পড়ে না থাকলে বোধহয় কুহুর ওই চমৎকার রূপটা চোখে ধরা দিত না। মাঝরাতে রৌনকের কাটা হাতটা নিজের কাছে টেনে নিয়ে ছোট ছোট চুমু খেয়েছিল মেয়েটা। চোখ ভিজে উঠেছিল জলে। মৃদু ফোপানো শব্দ হচ্ছিল। অন্ধকারে ঠিক অনুভব করছিল রৌনক। সেই মুহূর্তে বিশ্বজয় করা আনন্দ হচ্ছিল তার। ইচ্ছে করছিল অবোধ মেয়েটাকে বুকে টেনে নিতে আর চোখের জলটুকু শুষে নিতে। বহু কষ্টে নিজেকে সংবরণ করেছে রওনা। কুহুর ওই মুহূর্তটুকু সে দেখে ফেলেছে, এটা বুঝতে দিতে চায়নি। সম্পূর্ণ তৈরি হয়ে বিছানা থেকে ওয়ালেট নিয়ে পকেটে পুড়তে পুড়তে বেরিয়ে আসলো রওনাক। ডাইনিংয়ে আসতে সর্বপ্রথম কিচেনে দৃষ্টি গেল। বেশ মনোযোগ নিয়ে কাজ করছে কুহু। একটু পরই তাকে ভার্সিটিতে যেতে হবে। হাতে খুব একটা সময়ও নেই। টেবিলে নাস্তা সাজাচ্ছেন শারমিন বেগম। নিজের প্লেটে মনোযোগী হয়ে শান্ত স্বরে বলল রওনক। মা, কুহু তো ভার্সিটিতে যাবে, দেখো তো ওর কাজ শেষ হয়েছে কিনা। ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন শারমিন বেগম। হ্যাঁ, নাস্তা অনেকক্ষণ আগেই তৈরি হয়ে গেছে। সারাদিন আমি একা একা কাজ করি, তাই কুহুকে বললাম দুপুরের রান্নার জন্য কিছুটা কাজ এগিয়ে দিয়ে যেতে। বিয়ে হয়ে গেছে, এখন যদি না শেখে, সংসারে না বুঝে, তাহলে আর কবে করবে বল? পড়াশোনা করলেও সংসারের কাজ করতেই তো হয়। মার কথার প্রত্যুত্তরে কিছু বলল না রওনাক। চুপচাপ খাওয়ায় মনোযোগী হলো। কিছুক্ষণের মাঝে রিশা উপস্থিত হলো। কিচেনে কুহুকে দেখে ভ্রু কুচকে এগিয়ে গেল সে। চপিং করে সবজি কাটছে কুহু। এক প্রকার টেনে টুনে কুহুকে নিয়ে আসলো রিশা। আর কিছুক্ষণ ওখানে থাকলে আজকে আর ভার্সিটি যাওয়া হবে না কুহুর। মেয়ের এইরূপ আচরণ ভালো লাগেনি শারমিন বেগমের। বিয়ে হলে বুঝবে সংসার কি। অন্তত মায়ের কষ্টটা বোঝা উচিত ছিল রিশার। তপ্ত শ্বাস ফেলে রুমে চলে গেলেন তিনি। কুহু নিশ্চুপ দাঁড়িয়ে আছে। খানিক শক্ত গলায় কুহুকে তৈরি হয়ে আসতে বলল রওনক। কাজ আছে বলে রিশা একটু তাড়া নিয়ে বেরিয়ে গেল। নাস্তা শেষ করে রুমে চলে আসলো রওনক। ততক্ষণে কুহু তৈরি হয়ে গেছে। সাদা আর আকাশি রঙা মিশেল কুর্তি পরে নিয়েছে। চুল বাঁধার সময় পেছন থেকে রওনক তাকিয়ে দেখছিল মনোযোগ দিয়ে। আয়নায় অবশ্য রওনককে খেয়াল করছিল কুহু। অদ্ভুত এক মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে লোকটা। ঈষৎ লজ্জা পেল কুহু। কয়েক কদম এগিয়ে এলো রওনক। ঘড়িটা কুহুর দিকে বাড়িয়ে দিয়ে বলল পরিয়ে দিতে। কিঞ্চিত থতমত খেল কুহু। কাটা হাতটা টেনে নিল নিজের কাছে। বৃদ্ধাঙ্গুলি দিয়ে বুলিয়ে দেখল করুণ দৃষ্টি ফেলে। পরক্ষণে সোনালি রঙা ঘড়িটা রওনকের লোমোর সাথে যত্ন নিয়ে পরিয়ে দিল। কুহুর সামনে পড়ে থাকা কাটা চুলগুলো কানের পেছনে গুজে দিল রওনক। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে বেরিয়ে গেল কুহু। বাঁকা হেসে বিড়বিড় করে বলল রওনক। লজ্জাবতী গাছকে ছুঁয়ে দিলেও বোধহয় এত তাড়াতাড়ি নুয়ে পড়ে না, যতটা সংকুচিত হয়ে যায় কুহু। এই লাজ রওনকের বুকে ভয়ানক তোলপাড় সৃষ্টি করে। ইচ্ছে করে মুহূর্তেই ভেঙে চূর্ণ করে দিয়ে বোকা মেয়েটা সমস্ত হায়া। কুহু বেরোতে শারমিন বেগমের মুখোমুখি হলো। কেমন এক গাম্ভীর্যতা তার মুখায়ব জুড়ে। একটুখানি হাসলো কুহু। জানালো ভার্সিটি যাচ্ছে সে। কোনো রকম উত্তর দিলেন না শারমিন বেগম। মুখখানা মলিন হয়ে আসলো কুহুর। মনে মনে ভেবে রাখলো আজকে রাতে সব কাজ একাই করবে সে। রওনক বেরিয়ে আসতেই টুকিটাকি জিনিস আনার কথা বললেন শারমিন বেগম।
সায়জা নিয়ে চলে গেল রওনক। বাইক বের করে নিল। শারমিন বেগমের কপালে ভাঁজ পড়ল। ছেলেকে পই পই করে নিষেধ করেন বাইক চালাতে। একমাত্র ছেলেকে নিয়ে দুশ্চিন্তা হয় তার। মায়ের কথা বাধ্য ছেলের মতো মানে রওনক। তবে আজ কেন কথার বরখেলাপ করছে? এই মুহূর্তে মায়ের মনের অবস্থা বুঝতে পারছে রওনক। এমনিতে দেরি হয়ে গেছে আজ, তার উপর রিশা নেই, তাই বাইকে করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে। কুহু বেশ খুশি হয়ে এগিয়ে গেল। এতক্ষণ চিন্তা হচ্ছিল পৌঁছাতে দেরি হয়ে যাবে। বাইক থাকতেও যে কেন ব্যবহার করে না রওনক ভাই, সেটাই বুঝে উঠতে পারে না সে। অযথা গাড়ি ভাড়া দেওয়ার মানে হয়? রওনকের সামনে দাঁড়িয়ে বলল কুহু। এখন থেকে আপনার বাইকে করে ইউনিভার্সিটিতে যাব, ওটা আর অযথা ফেলে রাখবেন না। শারমিন বেগম ছেলেকে কিছু বলতে গিয়েও থেমে গেলেন। এখন তো সে বিবাহিত, মায়ের কথার কোনো মূল্য আছে নাকি? বউ যেটা বলবে সেটাই শুনবে। লম্বা লম্বা পা ফেলে চলে গেলেন তিনি। রওনক হতভম্ব হয়ে তাকিয়ে রইল মায়ের যাওয়ার পানে। পরের সপ্তাহে ভার্সিটিতে নবীনবরণ, সেই আয়োজনের পূর্ব প্রস্তুতি চলছে। দ্বিতীয় বর্ষ থেকে শুরু করে বাকি বর্ষ পর্যন্ত সকল শিক্ষার্থীদের নৃত্য, গান, কবিতা, বিভিন্ন পারফরমেন্স করার সুযোগ আছে। ছেলেদের দলের দায়িত্ব শাহিনুর মাহি ম্যামের কাছে। তিনি স্বেচ্ছায় দায়িত্ব না নিলেও ছেলেপেলেরা তার কাছে এসে নামের লিস্ট ধরিয়ে দিল। রূপসা, সোহা, নয়ন আর আরিয়ান অপেক্ষায় আছে কুহু আর রিশার। রূপসা একক নৃত্য করবে। এর জন্য সপ্তাহখানেক তাকে রিহার্সাল করতে হবে ভার্সিটির নৃত্যশিল্পী কনকের কাছে। নয়ন আর আরিয়ান সোহাকেও জোরাজুরি করলো। বরাবরের মতো নাকচ করে গেল সে। স্টেজে উঠলেই হাত পা কাঁপে সোহার। তার দ্বারা নৃত্য করা সম্ভব নয়। আরিয়ান ইচ্ছে প্রকাশ করলো যুগল নৃত্য করবে সে। সবাই যেন ভূত দেখার মতো চমকালো। নয়ন চোখের পলক ফেলতে ভুলে গেল। এসবে শুধু রূপসার আগ্রহ আছে, তাছাড়া এসবে তাদের বন্ধু মহলের কেউ মাথা ঘামায়নি। সোহা কণ্ঠস্বর টেনে নয়নের উদ্দেশ্যে বলল, তুই তাহলে বাকি যাবি কেন রে? গান গাইতে পারিস? 1 মিনিট, তুই না সারাক্ষণ বই পড়িস? আবৃত্তি করতে পারিস অন্তত? বিরস মুখে বলল নয়ন। দূর, এসব নৃত্য আবৃত্তি ছেলেদের সাথে যায় না। পার্সোনালি আমার মনে হয় আর কি, আরিয়ান আর রূপসা মিলে যুগল নৃত্য করুক, বরং আমরা উপভোগ করি, এটাই ভালো হবে। পাশ থেকে রূপসা বলল, আমি একক নৃত্যে নাম দিয়ে ফেলেছি, ওইসব যুগল নৃত্য আমাকে দিয়ে হবে না। হাসতে হাসতে বলল নয়ন। আরিয়ান, তুই পার্টনার পাবি কোথায় এখন? এত কিছু রেখে যুগল নৃত্য করতে ইচ্ছে হলো তোর? নয়নের কথা থামিয়ে দিয়ে বলল সোহা। আরে রিশা আর কুহুকে আসতে দে আগে। হতে পারে দুজন থেকে একজন রাজি হয়ে গেল আরিয়ানের সঙ্গে নাচতে। আচমকা দৌড়াতে দৌড়াতে আসলো কুহু। সবার সামনে এসে হাঁপিয়ে গেল, ঘন ঘন দম ফেলল। রূপসা পেছনে তাকিয়ে দেখে নিয়ে প্রশ্ন করলো, কিরে রিশা কই? নিজেকে শান্ত করে নিয়ে বলল কুহু। কি জানি, অনেকক্ষণ আগেই তো চলে এসেছে ও। নয়ন বলল, দেখ, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে হয়তো কোথাও। সবার মাঝে নৃত্যশিল্পী কনক আসলেন। আরিয়ানের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন সে পার্টনার জুগিয়েছে কিনা। আজকের পর আর কারো নাম দেওয়া হবে না। আরিয়ান চট করেই বলল, হ্যাঁ পেয়েছি স্যার, কুহু আর আমি যুগল নৃত্য করব। কুহুর দিকে এক পলক তাকিয়ে কাগজে দুজনের নাম টুকে নিয়ে চলে গেলেন নৃত্যশিল্পী কনক। পাশ দিয়ে যাচ্ছিল রওনক। কথাটা স্পষ্ট শুনেছে সে। কুহু হতবুদ্ধি হয়ে সবার দিকে তাকিয়ে আছে। আরিয়ানের কথা বোধগম্য হলো না তার। কুহুর অবাক চাহনি থেকে রূপসা এগিয়ে এসে বুঝিয়ে বলল সব। মুহূর্তে রেগে গেল কুহু, তেড়ে গেল আরিয়ানের দিকে। স্কুলে থাকাকালীন বিভিন্ন অনুষ্ঠানে কুহু নৃত্য করত, এটা সবারই জানা। তবে তখন ছোট ছিল সে, এখন এসবে কোনো আগ্রহ নেই। অথচ আরিয়ান তার থেকে মতামত নেবে না। আরিয়ানের পিঠে ধূপধাপ কিল বসালো কুহু। আরিয়ান বেশ অনুনয়ের স্বরে বলে যাচ্ছে রাজি হতে। এবারই প্রথম পারফরমেন্স তার। খুব আশা করে নাম দিয়েছে সে। দূর থেকে দুজনের কাণ্ড দেখছিল রওনক। মনে হচ্ছে কুহু বাড়াবাড়ি করছে। চোখ মুখ কাঠিন্য হয়ে আসলো তার। হাতে কি হয়েছে আপনার? চিকন মেয়েলি স্বরে পাশ ফিরে তাকালো রওনক। শাহিনুর মাহি দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে রাগ দ্বিগুণ হলেও সেটা দমিয়ে দিল সে। হাসার চেষ্টা করলো। সন্ধিয়ান গলায় ফের বলল শাহিনুর মাহি, দেখে মনে হচ্ছে কারোর জন্য ইচ্ছাকৃত হাত কেটেছেন। কার জন্য করছেন এমন পাগলামো? কে সেই ভাগ্যবতী? একটা মানুষকে সরাসরি ব্যক্তিগত প্রশ্ন করাটা মূর্খের কাজ। এই মুহূর্তে শাহিনুরকে বুদ্ধিশূন্য মনে হলো রওনকের। দূরে কুহুর দিকে দৃষ্টি রেখে উত্তর দিল সে, আপনি তো নিজের মতো উত্তর ভেবেই নিয়েছেন ম্যাম, তাহলে অযথা জিজ্ঞেস করছেন কেন? তার মানে কোনো মেয়ের জন্য হাত কেটেছেন? আমি সম্পূর্ণ বোধবুদ্ধি সম্পূর্ণ একজন পুরুষ। পাগল ছাড়া নিজের ক্ষতি কেউ করে বলে মনে হয় না।
তবে এসব নিরর্থক প্রশ্ন করার মানে কি বুঝলাম না। বুঝতে পারছেন না নাকি বুঝো না বুঝে ভান ধরেছেন? প্রেমে পড়লে মানুষ পাগলামিও করে। জানা নেই এই বিষয়ে, তবে এতটুকু বলতে পারি আমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ। আমার চিন্তা ভাবনাও সুন্দর, আমার কথা বলার ধরনও যৌক্তিক। অন্যকে ব্যক্তিগত প্রশ্ন করারও কোনো বাজে অভ্যাস নেই। রৌনকের শেষের কথায় অপমানিত বোধ করলো শাহিনুর মাহি। কিছুটা দূরে একদল শিক্ষার্থী দাঁড়িয়ে দেখছিল রৌনক আর শাহিনুরকে। বিষয়টা বরাবরের মতো বিরক্তি ধরালো রৌনককে। এসব বিষয়ে খুব নাজুক হয়, যা ঘটে না তা নিয়েও রটে বিশ্রীভাবে। ভিড়ের মাঝে হুট করে কুহুকে দেখতে পেল না রৌনক। ভ্রুকুচকে ক্যাম্পাসে চলে আসলো সে। সামনে আরিয়ানকে দেখলো হেঁটে কোথাও একটা যাচ্ছে, হাতে লাল টকটকে একটা জবা ফুল। রাগে চোয়াল শক্ত হয়ে আসলো রৌনকের। আরিয়ানকে ডাকলো কাছে। আরিয়ান হাসি মুখে এগিয়ে এসে সালাম জানালো। রৌনকের মুখ থমথমে গম্ভীর দেখালো। আরিয়ানের আপাতমস্তক দেখে নিয়ে সালামের উত্তর দিয়ে বলল সে, পড়াশোনার কি অবস্থা? কদিন বাদে ইনকোর্স পরীক্ষা, মাথায় আছে? আরিয়ানের হাসিটুকু নিমেষে বিলীন হয়ে গেল। রৌনকের স্যার বলতে সবাই একটু ভয়ই পায়। সবকিছুতে বেশ কড়াকড়ি নিয়ম তার। নিয়মের বাইরে এক চুল ছাড় দেন না। সুদর্শন হলেও কোনো মেয়ের সাহস নেই চোখ তুলে ভালো মতো দেখবার। মেয়েরা যা প্রশংসা করে দূর থেকেই, আর সামনাসামনি ভয়ে সিধিয়ে থাকে। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল আরিয়ান, জি স্যার, মাথায় আছে পরীক্ষার কথা। তোমার পরিবারে কি কেউ নৃত্যশিল্পী আছে? এই ধরো তোমার বাবা, কাকা কিংবা ভাই, হতে পারে তোমার দাদা। কারণ ছেলেরা নাচের প্রতি কমই ঝুঁকে। আমার জানা মতে কম বেশি যারা নৃত্যের সঙ্গে জড়িত তারা বংশগতভাবে ধারা পেয়ে থাকে। রৌনক স্যারের কথায় লজ্জাবোধ করলো আরিয়ান। সেটুকু তার মুখায়বে স্পষ্ট ফুটে উঠল। না মানে আমার বংশের কেউ নাচের সঙ্গে জড়িত নয় স্যার। আমার পরিবারের এসব পছন্দ করে না কেউ। এমন ফাংশানে টুকটাক নাচ সবাই করে। আরিয়ানের কথার সঙ্গে ঈষৎ মাথা ঝাঁকালো রৌনক। পকেটে হাত পুরে নিয়ে বলল, কথাটা ভুল বললে। সবাই এসব ফাংশনে নৃত্য করতে পছন্দ করে না, আর নিজের পছন্দ ইচ্ছে অন্যের উপর চাপিয়ে দেওয়াও ঠিক নয়। যদি ঠিকঠাক নৃত্য জানো, অভিজ্ঞতা থাকে, তাহলেই পারফরমেন্স করো। পরে দর্শক যেন তোমার নাচের প্রতি আগ্রহ না হারায়, সময় নষ্ট মনে না করে। রৌনক স্যারের কথায় কনফিডেন্স লেভেল একেবারে কমে গেল আরিয়ানের। শখে এক প্রকার নাম লিখিয়েছিল সে। এখন যদি ঠিকঠাক নৃত্য করতে না পারে, তাহলে ভার্সিটিতে তাকে নিয়ে হাসাহাসি হবে। মাথায় একরাশ চিন্তা নিয়ে প্রস্থান করলো আরিয়ান। রৌনক আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে কুহুকে খুঁজতে লাগলো। এই মেয়ে কি এক দণ্ডও শান্তি দেবে না? একটা ছেলে জোর করছে নাচার জন্য, মুখের ওপর না বলে দেওয়া যেত না? নাকি রৌনকের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই? কুহুকে দেখা গেল পাশের ভবনে 3 তলায় উঠছে, সাথে 2টো মেয়ে। আপাতত ক্লাস না থাকায় দ্রুত সেদিকে এগিয়ে গেল রৌনক। লম্বা লম্বা পা ফেলে মুহূর্তে উঠে গেল ওপরে। পাশে রৌনককে দেখে রূপসা আর সোহা দাঁড়িয়ে গেল, সালাম জানালো। তাদের সঙ্গে কুহুও তাল মেলালো। রৌনকের তীক্ষ্ণ দৃষ্টি কুহুর মাঝে নিবদ্ধ। থমথমে মুখে রেশা কোথায় জানতে চাইল রৌনক। হঠাৎ কুহুর মনে হলো রিশা তো এখনো আসেনি। ঠোঁট উল্টে বলল সে, আমিও তো রিশুকে খুঁজেছি স্যার, ও এখনো আসেনি। সোহার ফোনে কল আসলো। নয়ন জরুরি তলব জানালো নিচে যাওয়ার জন্য। কাল কখন থেকে রিহার্সাল শুরু হবে সেটা জানিয়ে দেবে কনক স্যার। কুহুকে স্যারের সঙ্গে কথা বলতে দেখে কিছু বলল না সোহা। রূপসাকে নিয়ে চলে গেল। আশেপাশে একটু দৃষ্টি বুলিয়ে নিয়ে কুহুর হাত চেপে ধরল রৌনক। ঈষৎ চমকালো কুহু। টেনে নিয়ে ফাঁকা ক্লাসরুমে চলে আসলো রৌনক। নিজের বদ্ধ হাতের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল কুহু। চোখ মুখ শক্ত করে বলল রৌনক, নাচের জন্য যে নাম লিখিয়েছো ওটা কেটে আসো, যাও। রৌনকের কথা শুনে অবাক হয়ে তাকালো কুহু। এই নাচের কথা কিভাবে জানলো রৌনক ভাই? তপ্ত শ্বাস ফেলে বলল সে, আর আমি ইচ্ছে করে নাম দেইনি তো, বন্ধুরা মিলে লিখিয়ে দিল, তাই আমি আর কিছু বলিনি। বলনি মানে? তোমার তো ইচ্ছে নেই নাচার, তাহলে কেন বারণ করবে না? আর আমার বউ সবার সামনে নাচবে সেটা দেখতে পারবো না আমি? চোখ ছোট ছোট করে তাকিয়ে কিছু একটা ভাবলো কুহু। পরক্ষণে গা ছাড়া ভাব নিয়ে বলল, কে আপনার বউ? আপনি বিবাহিত নাকি? নিজেই তো শাইনুর ম্যামের সঙ্গে বললেন আপনি অবিবাহিত। ভার্সিটিতে আপনার আর আমার মধ্যে শুধুমাত্র শিক্ষক ছাত্রী সম্পর্ক। কোনো বারণ শুনবো না। আমার ব্যাপারে নাক গলাবেন না আপনি। শুনুন, নিচে যেতে হবে আমায়। কুহু হাত ছাড়াতে চেষ্টা করতেই অপর হাতে কুহুর কোমর জড়িয়ে ধরল রৌনক। টেনে নিল আরও কাছে। টাল সামলাতে না পেরে রৌনকের শক্তপোক্ত বুকে ধাক্কা খেল কুহু। চোখ মুখ ঈষৎ কুঁচকে মাথা উঁচু করে তাকালো রৌনকের দিকে। কাঠিন্য স্বরে বলল রৌনক, যা বলছি সেটা শোনো, নয়তো খারাপ হয়ে যাবে। এখন আপনি যা শুরু করছেন সেটা খারাপ হচ্ছে। কেউ দেখে ফেলে কি হবে ভাবতে পারছেন?
সবাই বলবে আপনি একটা অসভ্য চরিত্রহীন টিচার। কথাটুকু বলে রওনকের বুকে হাত রেখে সরিয়ে দিতে চেষ্টা করলো কুহু। হাতের বাঁধন আরো শক্ত করলো রওনক। শীতল স্বরে কুহুর কানের পাশে বলল, যার যা ইচ্ছে হয় বলুক, সমস্ত কলঙ্ক হাসি মুখে মাথা পেতে নিব। কথা না শুনলে অসভ্যতা কাকে বলে সেটা বুঝিয়ে ছাড়বো তোমাকে। শুনবো না, পারলে নিজে গিয়ে নাম কেটে দিয়ে আসুন। গিয়ে বলুন আমার বউকে নাচতে দিব না আমি। কোনো উত্তর দিল না রওনক। নির্বিশেষ তাকিয়ে রইল কুহুর দিকে। খানিক্ষণ আগে রোদ ঝলমলে আকাশে মুহূর্তেই ঘন কালো মেঘ জমেছে। থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে। দমকা হাওয়া ছেড়েছে বাইরে। পুরো ক্লাসরুম প্রায় অন্ধকারে ছেয়ে গেছে। বাতাসটা গায়ের সঙ্গে মিশে যেতে শরীর শিরশির করে উঠল কুহুর। নির্ঘাত সবাই তাকে খুঁজছে। মুখ তুলে রওনকের পানে চাইল সে। বাতাসে রওনকের চুল এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে। অদ্ভুত এক ঘোর লাগা নিয়ে তাকিয়ে আছে কুহুর পানে। কয়েক সেকেন্ডের জন্য সামনে থাকা পুরুষের মাঝে দৃষ্টি আটকে গেল কুহুর। হৃদস্পন্দন থমকে গেল যেন। কুহুকে জড়িয়ে নিয়ে ধীরে ধীরে সামনে গেল রওনক। পেঁচাতে থাকলো কুহু। দেওয়ালে পৃষ্ঠদেশ ঠেকতে চমকে উঠল। ফ্যালফাল চোখে তাকিয়ে রইল রওনকের দিকে। দরজার আড়ালে আসতেই কুহুর দুগালে আলতো হাত রাখলো রওনক। ফ্যালফাল চোখে তাকিয়ে রইল কুহু। এখন ঠিক কী ঘটবে তার মস্তিষ্ক বোধহয় বুঝে ফেলল। ধীরে ধীরে ঝুঁকে কুহুর অধরষ্টে ঠোঁট ছোঁয়ালো রওনক। মুহূর্তে সর্বশরীর কেঁপে উঠল কুহুর। চোখ বুঝে ফেলল সে। ক্ষণে ক্ষণে রওনক ডুবে যেতে লাগলো অন্যরকম এক ঘোরে। নিজের পেলাবো দু হাতে রওনকের পিঠ জড়িয়ে ধরল কুহু। মুহূর্তে রওনকের মস্তিষ্ক এটুকু বুঝতে সক্ষম হলো কুহু সম্মোহিত। তার মন সম্পূর্ণরূপে মেনে নিয়েছে রওনককে। ছাড়াবার প্রচেষ্টা না চালিয়ে উল্টো জড়িয়ে নিচ্ছে মেয়েটা। রওনকের পুরুষালী হাত অবাধ্যের মতন বিচরণ করলো কুহুর তনুময় জুড়ে। অত্যল্প কালে শ্বাস আটকে গেল কুহুর। নিজের সমস্ত ভার রওনকের উপর দিয়ে ঢলে পড়ল সে। রওনক ছেড়ে দাঁড়াতেই ঘন ঘন দম ফেলল কুহু। ঘাপটি মেরে রইল বুকে। রওনকের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। কুহুর মাথায় হাত বুলিয়ে নিয়ে বলল রওনক, এতটা অসভ্য হয়ে যাব নিজেও বুঝতে পারিনি। তুমি যতবার অবাধ্য হতে চাইবে আমি ততবার এভাবে অস্তিত্ব হারাবো। মনে রেখো, পালাবার কোনো পথ নেই তোমার। আচমকা জুতোর শব্দ হলো। কেউ একজন হেঁটে আসছে মনে হলো। দরজার কাছে লেগে থেকে খুব সূক্ষ্মতার সহিত বাইরে তাকালো রওনক। করিডোর পেরিয়ে যাচ্ছে শাহিনুর মাহি। আচমকা কুহুকে ছেড়ে দিয়ে বলল রওনক, আমি চলে যাচ্ছি। রওনক বেরিয়ে গেল। কুহু দাঁড়িয়ে রইল ঠাই। কোনো কথা জবাব দিল না সে। নব্যভাবে রওনক ভাইকে আবিষ্কার করে তার মস্তিষ্ক অকেজো হয়ে গেল। এখন অবধিও শরীর মৃদু কাঁপছে অনুভব হলো। কেন একটুও রাগ হলো না সে বুঝতে পারল না। উল্টো ভালো লাগার আবেশে জড়িয়ে গেল যেন। শাহিনুরকে পেছনে ডাকলো রওনক। পেছন ফিরে তাকিয়ে ফের এগিয়ে আসলো শাহিনুর মাহি। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে বলল, কোথায় ছিলেন আপনি? প্রতিটা ক্লাসেই তো খুঁজলাম, পেলাম না। কেন খুঁজছিলেন? তার আগে বলুন, আপনি এই ভবনে কেন? এখানে তো আপনার কোনো ক্লাস নেই। খানিক অপ্রস্তুত হলো রওনক। মাথা চুলকে নিয়ে আমতা আমতা করে বলল, দরকার ছিল। আপনি কিভাবে জানলেন আমি এখানে? দুজন স্টুডেন্ট বলল এই ভবনে উঠতে দেখেছে আপনাকে। ওইদিকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আপনার অপেক্ষায় ক্লাসে বসে আছে। ক্লাস রেখে এখানে কি করছেন আপনি? হাত ঘড়ি দেখে নিয়ে তাড়া নিয়ে চলে গেল রওনক। অবাক হয়ে তাকিয়ে রইল শাহিনুর মাহি। এই ভবনে মাইক্রো ইকোনমিক্স সাবজেক্ট ক্লাস নেয় সে। যখন শুনেছে রওনক স্যার এদিকে এসেছে তখন প্রচণ্ড খুশি হয়েছিল সে। ভেবেছিল তার খোঁজে হয়তো এসেছিলেন রওনক স্যার, তাই এক প্রকার দ্রুত এসেছে সে। রওনক স্যার তো কোনো কিছু না বলেই চলে গেলেন। মুষলধারে বৃষ্টি নেমেছে। বিশাল কদম গাছের নিচে দাঁড়িয়ে আছে রাতিম আর রিশা। আশেপাশে সেই রকম কোনো জায়গা নেই গা বাঁচিয়ে দাঁড়ানোর মতো। রাতিম খানিকটা দৌড়ে চলে গেলেও পিছু ফিরে দেখলেও রিশা ঠায় দাঁড়িয়ে ভিড়ছে। অগত্যা আবার ফিরে এলো রাতিম। গাছের তলা থেকে অনেকগুলো হলদে পাতা কুড়িয়ে হাতে তুলে নিয়ে বলল রিশা, ফিরে এলেন যে রাতিম ভাই? আপনার তো ভেজার ইচ্ছে ছিল না। রিশার গালে কপালে লেপ্টে আছে ভেজা চুল। মুখে কোনো কৃত্রিম সাজ নেই। নাকে ডগা বেয়ে টুপ টুপ করে ঝরছে জল। সেদিকে তাকিয়ে থেকে বলল রাতিম, নিজের ভালো থাকা খুশি থাকা যখন অন্যের উপর নির্ভর করে তখন সেই মানুষটার চাহিদার উপর আমাদের ইচ্ছেকে ছেড়ে দেয়। মানে বলতে চাচ্ছি এই মুহূর্তে তোমাকে এভাবে একা ফেলে চলে যাওয়াটা বেমানান দেখায় রিস। মৃদু হাসলো রিশা। পাতাগুলো এক এক করে জড়ো করে সাজিয়ে দিল হাতে। পরখ করে রাতিমের দিকে তাকিয়ে বলল, আপনি খুব কঠিন ভাষায় কথা বলেন রাতিম ভাই, তবে খুব চমৎকার অর্থবহ করে কথার জাদুকর আপনি। শব্দ করে হাসলো রাতিম। ভেজা চুল ঝাঁকিয়ে নিল। পাশে থাকা ভেজা নারীর রূপ তাকে আকৃষ্ট করতে চাইছে বারংবার।
মানুষের স্বভাবই বোধ হয় নিষিদ্ধ কিছুর প্রতি কৌতূহলী হওয়া। এই মুহূর্তে বৃষ্টির প্রতিটি ফোঁটাকে খুব হিংসে হচ্ছে রাতিমের।